সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। 11:30 আজকে ক্লাসটি নেওয়ার কথা ছিল, অনিবার্য কারণবশত কিছুটা বিলম্ব হয়েছে। তো যাই হোক, আমরা আজকে সরাসরি চলে যাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এ থেকে যেটি বোঝা যাচ্ছে, মূল্য মানে দাম, নিয়ন্ত্রণ মানে হচ্ছে ওইটাকে নিয়ন্ত্রণ করা আর কি, আয়ত্তের মধ্যে রাখা আর কি। তো দাম বা মূল্যটাকে আলাউদ্দিন খলজি তিনি নিজ নিয়ন্ত্রণে বা আয়ত্তের মধ্যে রেখেছিলেন এবং রাখার জন্য তার কিছু উদ্দেশ্য ছিল। কি কারণে এই মূল্য ব্যবস্থাটাকে তিনি নিজ নিয়ন্ত্রণে রাখবেন এবং কোন পদ্ধতিতে রাখবেন, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি কিছুটা নির্দিষ্ট বিষয়ে তিনি কাজ করেছিলেন বা তদারকি করেছিলেন বা নির্দিষ্ট কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তো এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে সুলতান আলাউদ্দিন খলজি তার রাজত্বকালে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন এবং এই মূল্য ব্যবস্থাটাকে নিজ আয়ত্তের মধ্যে রাখার জন্য তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন, আজকে আমরা মূলত সেই বিষয়গুলিতে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখে নেই, যেহেতু আমরা সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করব, সেহেতু আলাউদ্দিন খলজি কে ছিলেন বা তিনি কিভাবে সিংহাসনে আরোহণ করেছিলেন, এই জিনিসটা আমরা একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 20 বছর তিনি রাজত্ব করেন। প্রায় 20 বছর তিনি শাসক হিসেবে তিনি রাজত্ব করেছিলেন এবং দিল্লির সিংহাসনে তিনি অধিষ্ঠিত ছিলেন। এই 20 বছর সময়ে তিনি যে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন, কোন অবস্থায় তিনি সিংহাসন লাভ করেছিলেন বা তার পরিচয় কি, তা আলাউদ্দিন খলজির পরিচয় সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তথ্য উপাত্তের অপ্রতুলতার কারণে তার বংশ পরিচয় সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে এতটুকু জানা যায় যে তার পিতার নাম ছিল শাহাবুদ্দিন এবং পিতা শাহাবুদ্দিনের মৃত্যুর পর বালক আলাউদ্দিন তিনি তার চাচা জালালউদ্দিন খলজির নিকট আশ্রয় পেয়েছিলেন এবং চাচা জালালউদ্দিন খলজি এই আলাউদ্দিনকে নিজ সন্তান তুল্য হিসেবে আদর যত্ন করে তাকে প্রতিপালন করেছিলেন। এবং এই জালালউদ্দিন খলজি তিনি কি করেছিলেন, যখন দিল্লির শাসক ছিলেন তখন তিনি এই আলাউদ্দিনকে লালন পালন করে তাকে যোগ্য করে গড়ে তুলেছিলেন এবং 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি তিনি দিল্লির সুলতান হলে আলাউদ্দিনকে তিনি কি করেছিলেন, যে ওই সময় আমির ই তুজুক পদে উন্নীত করেছিলেন। অর্থাৎ 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন খলজি দিল্লির সুলতান হলে তিনি তার ভাতিজা এই আলাউদ্দিনকে তিনি কি করেছিলেন, আমির ই তুজুক পদে, অর্থাৎ ওই সময় রাজ দরবারে একটি উচ্চ পদে তাকে নিয়োগ দিয়েছিলেন। কাকে? আলাউদ্দিনকে। সুলতান জালালউদ্দিন দিল্লির সুলতান হওয়ার পরে এই কাজটি করেছিলেন এবং আলাউদ্দিনকে তিনি কি করেছিলেন, পরবর্তীতে একটা সময় দেখা গেছে যে এই আলাউদ্দিন তিনি কি করছিলেন, যে চাচা বা দিল্লির সুলতান জালালউদ্দিন খলজির পক্ষে হয়ে তিনি ওই সময় কারা প্রদেশ, একটা প্রদেশ ছিল কি, কারা প্রদেশ, এই কারা প্রদেশের শাসক বিদ্রোহ ঘোষণা করলে জালালউদ্দিন খলজির পক্ষ হয়ে আলাউদ্দিন খলজি কি করেন, কারা প্রদেশের শাসকের বিরুদ্ধে তিনি যুদ্ধে অভিযান পরিচালনা করেন বা বিদ্রোহ দমন করার তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং এখানে আলাউদ্দিন খলজি সফল কাম হলে বা সাফল্য লাভ করার ফলে চাচা জালালউদ্দিন খলজি আলাউদ্দিনকে কি করেছিলেন, পুরস্কার স্বরূপ তাকে ওই কারা প্রদেশে বিদ্রোহী শাসককে সরিয়ে দিয়ে সেখানে এই আলাউদ্দিন খলজিকে তিনি কি করেন, কারা প্রদেশের শাসক হিসেবে নিযুক্ত করেছিলেন। কে? চাচা জালালউদ্দিন খলজি। তো এই জালালউদ্দিন খলজি মূলত এই আলাউদ্দিনকে এতটাই পছন্দ করতেন, সন্তান হিসেবে এতটাই তাকে আদর করতেন যে আলাউদ্দিন খলজির অনেক বিষয়
জালালউদ্দিন দেখেও না দেখার ভান করতেন বা মনে করতেন যে এই জিনিসটা ছোটোখাটো বিষয়, আলাউদ্দিন এইটা করেছে, আলাউদ্দিনের এই বিষয়টাকে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। অর্থাৎ তিনি ছিলেন যে আলাউদ্দিন খলজির প্রতি উদার দৃষ্টি সম্পন্ন একজন অভিভাবক। কে? জালালউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি যেমন কিন্তু ব্যক্তিগতভাবে চাচার এই যে উদারতা পাওয়ার পরেও আলাউদ্দিন খলজি ছিলেন ব্যক্তিগতভাবে অত্যন্ত উচ্চাভিলাষী এবং জেদি একজন শাসক। উচ্চাভিলাষী এবং জেদি একজন শাসক। তিনি শুধু কারা প্রদেশের শাসক হিসেবে সন্তুষ্টি লাভ করেননি, কারণ এই পরে তার লক্ষ্য ছিল যে আরও উপরে যাওয়া। এখানে আরেকটা বিষয় আমরা বলে নিচ্ছি যে এই কারা প্রদেশের শাসক হওয়ার পরে বা এই আলাউদ্দিনকে কারা প্রদেশের শাসনকর্তা হিসেবে নিযুক্তির পাশাপাশি জালালউদ্দিন খলজি আলাউদ্দিনকে এতটাই পছন্দ করতেন, যেটা বলেছিলাম যে নিজ কন্যাকে এই আলাউদ্দিনের সাথে তিনি বিবাহ দিয়েছিলেন। অর্থাৎ আলাউদ্দিন খলজি শুধু চাচা বা অভিভাবক ছিলেন না, পরবর্তীতে তিনি শ্বশুরও হয়েছিলেন নিজ কন্যাকে আলাউদ্দিনের সাথে বিয়ে দিয়ে। তো আলাউদ্দিন এতটাই উচ্চাভিলাষী ছিলেন যে এই চাচা তাকে নিজ কন্যা বিয়ে দিয়েছেন, তারপর কারা প্রদেশের শাসক হিসেবে তিনি তাকে নিযুক্ত করেছেন। কিন্তু আলাউদ্দিন খলজি, ওই যে বললাম যে জিদের একটা কারণ হচ্ছে এইটা, আলাউদ্দিন বুঝতে পেরেছিলেন যে চাচা জালালউদ্দিন তাকে অনেক ভালোবাসেন, সত্য কথা, কিন্তু তার যে চাচি অর্থাৎ যিনি রানী ছিলেন, সে রানী এবং নিজ স্ত্রী তারা আলাউদ্দিনকে খুব একটা সম্মান করতেন না বা ভালো চোখে দেখতেন না। এই কারণে আলাউদ্দিনের ভিতরে কিছুটা জিদ ছিল যে কোনোভাবেই হোক তাকে আরও উপরে উঠতে হবে এবং এই স্ত্রী এবং শাশুড়ির প্রতি তিনি কিছুটা প্রতিশোধ নিতে মনস্থ করেন বা তিনি দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলেন। এই চিন্তা থেকে তিনি প্রথমে কি করলেন, যে আলাউদ্দিন চিন্তা করলেন যে আমাকে যদি উপরে উঠতে হয় আমাকে কি করতে হবে, অর্থ প্রভাব প্রতিপত্তি এই জিনিসগুলো আমাকে অর্জন করতে হবে। এই চিন্তা থেকে আলাউদ্দিন কি করলেন যে তিনি প্রথমে মালব আক্রমণ করেন। মালব নামক পার্শ্ববর্তী একটি রাজ্য ছিল, সেই রাজ্যটা আক্রমণ করেন এবং প্রচুর ধন সম্পদ তিনি নিজ হস্তগত করেন। মালব অভিযানের পরে আশেপাশের রাজ্যগুলিতে শাসক হিসেবে এই আলাউদ্দিন খলজির সুনাম খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই সুনাম ছড়িয়ে পড়ার ফলে আশেপাশের লোকজন বা অন্যান্য যারা রাজ্য ছিল তারা ভাবতে শুরু করেন যে আলাউদ্দিন খলজি কোনো সাধারণ শাসক নয়। তো এইটা অভিযান করে আলাউদ্দিন খলজি মূলত নিজে একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন যে এটা সম্ভব কিনা, যে পার্শ্ববর্তী রাজ্য জয় করে সম্পত্তি অর্জন করা সম্ভব হয় কিনা। তো এই এক্সপেরিমেন্ট চালিয়ে আলাউদ্দিন খলজি সফল হয়েছিলেন। তো এই যে তার সুনাম যে চারিদিকে ছড়িয়ে পড়ে, এই সুনামের ফলে যে জিনিসটা হলো যে এতদিন জালালউদ্দিন খলজির দরবারে যে সকল উচ্চ পদস্থ আমির ওমরা ছিল তাদের মধ্য থেকে কিছু সংখ্যক আমির ওমরা তারা কি করলেন, এসে আলাউদ্দিন খলজির দলে যোগ দিলেন এবং আলাউদ্দিন খলজিকে প্ররোচিত করতে থাকলেন যাতে জালালউদ্দিন খলজিকে আক্রমণ করে দিল্লির সিংহাসন সে দখল করে নেয়। কিন্তু আলাউদ্দিন খলজি ছিলেন বিচক্ষণ, তিনি ভাবতেন যে জালালউদ্দিন খলজি একজন উদার শাসক ঠিক আছে, কিন্তু তাকে এই মুহূর্তে হটিয়ে দিল্লি দখল করা যাবে না। কারণ হচ্ছে জালালউদ্দিন খলজির ওই সময়ে ব্যাপক জনপ্রিয়তা ছিল জনগণের মাঝে একজন উদার শাসক হিসেবে। তো আলাউদ্দিন খলজি জনগণকে চটাতে চাননি, বরং তিনি আরও কিছু সময় নিয়েছিলেন এবং দ্বিতীয়বার তিনি মালবের পরে যে কাজটা করেন, দেবগিরিতে অভিযান চালান। অর্থাৎ আরও বেশি সম্পদ অর্জনের জন্য আলাউদ্দিন খলজি কী করেন, দেবগিরি অভিযান চালান এবং সেখান থেকেও তিনি বিপুল পরিমাণ ধন সম্পদ তিনি নিয়ে আসেন। আবার এখানে যে জিনিসটা দেখা গেল, এই অভিযানের পরে জালালউদ্দিন খলজিকে বেশ কিছু সংখ্যক তার অনুগত আমির ওমরারা বলল যে আলাউদ্দিন আপনার আদেশ ছাড়া এইভাবে পার্শ্ববর্তী অঞ্চলগুলো জয় করতেছে, একটা সময় তো আপনি চ্যালেঞ্জের মুখে পড়বেন, আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এটা হচ্ছে জালালউদ্দিন খলজিকে তার আমির ওমরারা বলল বা তার যারা অনুগত শ্রেণী ছিল তারা বলল। কিন্তু জালালউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির প্রতি অত্যন্ত উদার ছিল, তিনি এই বিষয়গুলিতে তেমন কর্ণপাত করলেন না, বরঞ্চ তিনি বললেন কি দূত মারফত বা প্রতিনিধি পাঠিয়ে আলাউদ্দিন খলজিকে তিনি দিল্লিতে ডেকে পাঠালেন যে সুলতান ডাকছেন। কিন্তু আলাউদ্দিন খলজি কিছুটা শঙ্কা বোধ করলেন যে যদি যাওয়া হয় তাহলে যদি তাকে সুলতান করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এক্ষেত্রে আলাউদ্দিন খলজি বললেন, তিনি পাল্টা জবাব দিয়ে দিলেন দূতের মারফত যে সুলতানের অনুমতি ছাড়া দেবগিরি আক্রমণ করার ফলে আলাউদ্দিন খলজি ব্যক্তিগতভাবে অনেক লজ্জিত, তিনি এই মুখ সুলতানকে দেখাতে চান না, অর্থাৎ তিনি দিল্লি যাবেন না, চান না। এই অজুহাত তুলে তিনি বরঞ্চ পাল্টা লিখলেন এইভাবে যে সুলতান যদি কারার প্রদেশে এসে নিজে আলাউদ্দিন খলজিকে ক্ষমা না করেন তাহলে আলাউদ্দিন খলজি তিনি কি করবেন, আত্মহত্যা করবেন। চাচার কাছে বা শ্বশুরের কাছে এই মেসেজটা তিনি পাঠিয়ে দিলেন।
তাতে কি হলো, যে উদার মানসিকতা সম্পন্ন জালালউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির এই মেসেজ পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে গেলেন। তিনি অতি দ্রুত দিল্লি থেকে কারা প্রদেশে তিনি আলাউদ্দিন খলজিকে নিবৃত আত্মহত্যা যাতে না করে সেটা থেকে বিরত রাখার জন্য তিনি চলে আসলেন। যদিও জালালউদ্দিন খলজির অনেক বিশ্বস্ত গোয়েন্দার লোকজন তাকে বলেছিল, গুপ্তচরেরা, যে আপনি ওখানে যাওয়া সমীচীন হবে না, কিন্তু জালালউদ্দিন সন্তানের স্নেহ বশবর্তী হয়ে তিনি চলে আসলেন এবং তিনি আলাউদ্দিন খলজিকে কাছে এসে তাকে বুকে আলিঙ্গন করার আগে আলাউদ্দিন খলজির পরিকল্পনা অনুযায়ী তার দুইজন বিশ্বস্ত অনুচর বা গুপ্তচর কি করে জালালউদ্দিন খলজিকে তরবারি দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। অর্থাৎ আলাউদ্দিন খলজি তার শ্বশুর, তার চাচা, তার যে পরিপালনকারী যে অভিভাবক তাকে তিনি হত্যা করতে তিনি কুণ্ঠাবোধ করেননি বা সংকোচ বোধ করেননি, বরঞ্চ তার মূল লক্ষ্য হচ্ছে যে কোনোভাবেই হোক তাকে দিল্লির সিংহাসনে যেতে হবে। তো এইভাবে জালালউদ্দিন খলজিকে হত্যার মাধ্যমে আলাউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে বসেন। তো এই হত্যার মধ্য দিয়ে যদিও আলাউদ্দিন খলজি দিল্লির জনগণের নিকট একজন বিশ্বাসঘাতক হিসেবে প্রতিপন্ন হন, কিন্তু আলাউদ্দিন খলজি ছিলেন বিচক্ষণ। তিনি যে পার্শ্ববর্তী প্রদেশগুলি অভিযান করে যে বিপুল সংখ্যক ধন সম্পদ অর্জন করেছিলেন, এর একটা বিরাট অংশ তিনি জনগণের মাঝে বিলিয়ে দিলেন। ফলে কি হলো, জনগণ আলাউদ্দিন খলজির প্রতি অনুরক্ত হয়ে পড়ে এবং তাদের জনসমর্থন বা তাদের সমর্থন আলাউদ্দিন খলজি নিজ পক্ষে নিয়ে আসতে সক্ষম হন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুলতান আলাউদ্দিন খলজি কিভাবে দিল্লির সিংহাসনে বসেন এই বিষয়টা আমাদের নিকট ক্লিয়ার হলো বা স্পষ্ট হলো। এখন আমরা চলে যাব যে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। তো এখন যে মূল্য নিয়ন্ত্রণ, আলাউদ্দিন খলজি তার 20 বছর রাজত্বকালে জনকল্যাণের কথা চিন্তা করে, সাম্রাজ্যের স্বার্থের কথা চিন্তা করে, সেনাবাহিনীর স্বার্থ রক্ষার কথা চিন্তা করে অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপগুলি গ্রহণ করতে গিয়ে তিনি চিন্তা করলেন প্রথমে একটি সুন্দর রাজস্ব ব্যবস্থা দরকার। অর্থাৎ রাজস্ব ব্যবস্থা কোনটা? রাজার আয়ের উৎস। সুলতান হিসেবে তিনি কোন কোন খাত থেকে কিভাবে তিনি অর্থ বা আয় করতে পারেন বা কোন কোন খাত থেকে তার আয়টা সুন্দরভাবে আসতে পারে, ঝামেলা ছাড়া আসতে পারে বা নিয়মিত আসতে পারে, এই বিষয়গুলির প্রতি তিনি প্রথমে জোর দেন। এই জোর দিতে গিয়ে তিনি প্রথমে বেশ কিছু কাজ করেছিলেন। যেমন প্রথমে তিনি যে কাজটা করেন, আলাউদ্দিন খলজি দীর্ঘদিন ধরে চলে আসা যে সকল জায়গির প্রথা ছিল এটাকে তিনি বাতিল করেন এবং বড় বড় যে হিন্দু জমিদারগণ ছিল তাদের জমিদারি তাদেরকে বাতিল করে করের আওতায় নিয়ে আসেন। অর্থাৎ এতদিন তোমরা যা ভোগ করছো ওটা চলবে না, ওগুলি বাদ, এখন থেকে তোমাদেরকে কি করতে হবে? রাজাকে কর দিতে হবে। পাশাপাশি জমিদার এবং এই জায়গিরদারদের পাশাপাশি আরও বেশ কিছু সংখ্যক কর্মচারী ছিল যারা নিয়মিত সুলতানের পক্ষ হয়ে খাজনা আদায় বা কর আদায় করতো জনগণের কাছ থেকে, কিন্তু নির্ধারিত করের চেয়ে অনেক বেশি আদায় করতো, যেগুলি তারা কেন্দ্রে জমা দিত না। এই মধ্যস্বত্বভোগী যারা ছিল তাদের ভিতর ছিল চৌধুরী, কুত, মোকাদ্দম, বলহার প্রভৃতি কর্মচারীরা। আলাউদ্দিন খলজি কি করলেন? এই কর্মচারীদেরকে তিনি ওখান থেকে উৎখাত করলেন যে তোমরা আর জনগণের কাছ থেকে কর আদায় করতে পারবে না এবং বরঞ্চ তোমরা যে সুযোগ সুবিধা ভোগ করছিলা ওটা বাতিল করে এই কর্মচারীগুলিকে সুলতান করের আওতায় নিয়ে আসেন। তো মোটামুটি এরা ছিল সুলতানের আয়ের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধক বা সুলতানের নাম ভাঙিয়ে এরা নিজেদের সুবিধা দেখত, যার ফলে জনগণ কর দিত কিন্তু যথাযথভাবে সেই কর সুলতানের কাছে পৌঁছতো না বা দরবারে পৌঁছতো না। 3 নম্বরে যেটা ছিল, সুলতান কি করলেন যে কৃষকরা যে ফসল উৎপাদন করবে সেই ফসলের এক্সাম্পল যদি কোনো জমিতে 20 মণ হয় তার 10 মণ সুলতানকে এটা কোষাগারে জমা দিতে হবে। এই ব্যবস্থাটা চালু করলেন যাতে এটা সুলতানের বা রাজকোষাগারের একটা অর্থনৈতিক ভিত্তি হিসেবে কাজ করে। গোচারণ কর অর্থাৎ কোনো খালি জায়গা গরুকে ঘাস খাওয়া বা গরু বা ওখানে রেখে পালবা, এটার জন্য তাকে কর দিতে হবে। তারপর বাসগৃহ কর, তোমরা ঘর বানিয়ে থাকবে, ওখানে এতদিন কর ছিল না, সেখানে কর দিতে হবে। পণ্য আমদানি করবা এবং রপ্তানি করবা, এটা কর ছিল না, সেই কর দিতে হবে। তো এমন নতুন নতুন কর বৃদ্ধি করে রাজস্ব ব্যবস্থাটাকে আলাউদ্দিন খলজি কী করলেন? একটা সুন্দর কাঠামোর ভিতরে নিয়ে আসেন বা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। আরও যেটা করেন, সুলতান হিন্দুদের নিকট থেকে জিজিয়া কর আদায়
করেন, অর্থাৎ অন্য ধর্মের লোকজনরা এখানে বসবাস করবে, রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে, বিনিময়ে তারা রাষ্ট্রকে কর দিবে, এবং মুসলমানরা কি করবে, জাকাত দিবে। কোথায়? এটা রাজকোষাগারে জমা হবে। এগুলি সুলতানের আয়ের উৎস হিসেবে বিবেচিত হয়। তারপর যেটা ছিল জমির উৎপাদিত ফসলের পরিমাণ নির্ধারণের জন্য সুলতান জমি জরিপের ব্যবস্থা করেন। গোটা সাম্রাজ্যে কি পরিমাণ জমি আছে, কোন জমি থেকে কি পরিমাণ শস্য আমদানি হবে বা খাজনা আদায় হবে, এর জন্য জমির পরিমাণ নির্ধারণ করা জরুরি। সঠিক জমির পরিমাণ না জানলে সঠিকভাবে রাজস্ব আদায় করা সম্ভব না। এই জন্য তিনি জমি জরিপের ব্যবস্থা করেন। সুলতান সকল সাম্রাজ্যের সকল এলাকার জন্য একই রাজস্ব ব্যবস্থা বলবৎ করেন। কোথাও কম রাজস্ব দিবে জনগণ, কোনো জনগণ বেশি দেবে এটা না, সবার জন্য তিনি সমান কর প্রদানের ব্যবস্থা করেন। যথারীতি রাজস্ব আদায় তা কোষাগারে জমাদানের জন্য তিনি সৎ ও অভিজ্ঞ কর্মচারী নিযুক্ত করেন। দুর্নীতিগ্রস্ত ওই যে কর্মচারী যারা ছিল এতদিন, যে চৌধুরী, কুত, মোকদ্দম, বলিহার, তো এই ধরনের দুর্নীতিগ্রস্ত কর্মচারী না, এরা বাদ। তো সঠিক এবং ভাবে বা যাতে রাজকোষাগারে কর জমা হয় বা রাজস্ব জমা হয়, সেজন্য তিনি যোগ্য এবং দক্ষ কর্মচারী নিয়োগ করেন। তো রাজস্ব সিস্টেমটাকে তিনি এইভাবে নিয়ে আসছেন কেন? যদি রাজকোষাগারে অর্থ আদায় যথাযথ না হয় বা সঠিকভাবে না হয়, তাহলে তিনি ব্যয় করবেন কোথা থেকে? তো এই জন্য তিনি প্রথমে রাজস্ব ব্যবস্থাটাকে তিনি এইভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। এখন শুধু রাজস্বের আয় হলে চলবে না, যে আমার আয় যদি 1 লাখ টাকা হয়, আমার ব্যয় তো 2 লাখ হতে পারবে না, আমার ব্যয় হবে কত? ওই 1 লাখের মধ্যে। তো এখন এতদিন দেখা গেছে যে আমার দেখা গেছে যে কাপড় চোপড় খাওয়া বাবদ দেখা গেছে যে আমি প্রায় 60,000 খরচ করলাম, তারপর ঘর ভাড়ার জন্য 30,000, তাহলে আমার হাত খরচ বাকি চলবে কিভাবে? তো এই অপরিকল্পিত জিনিস চলবে না। এই জন্য সুলতান আলাউদ্দিন খিলজি কী করলেন? তিনি রাজস্ব নীতির পাশাপাশি তিনি ব্যয় সংকোচনের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন। এর ভিতরে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ, অর্থাৎ বাজারের যে পণ্য সামগ্রী এগুলিকে দাম তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। কারণ আপৎকালীন, যেমন বন্যার সময়, যুদ্ধের সময় পণ্য পরিবহনে যখন দেখা যাচ্ছে যে স্বাভাবিক বা হয় না বা বাধাগ্রস্ত পণ্য পরিবহন, তখন এই বিক্রেতারা কারসাজি করে পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। তোমরা এখন দেখছো পেঁয়াজ নিয়ে হুলস্থুল কাণ্ড শুরু হচ্ছে, কিছুদিন পর চাল নিয়ে হুলস্থুল শুরু হচ্ছে। সরকার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু অসাধু ব্যবসায়ীদের সাথে পারে না। তো আলাউদ্দিন খিলজি এই দৃষ্টিকোণ থেকে যাতে আপৎকালীন কোনো অজুহাতে কোনো ব্যবসায়ীরা পণ্য মূল্য বৃদ্ধি করতে না পারে, সেজন্য তিনি পণ্য মূল্য নির্ধারণ করে দেন। তাতে কি হবে? ওই যে নির্দিষ্ট বেতনভোগী কর্মচারী, সে যদি পণ্য মূল্য বৃদ্ধি পেয়ে যায়, তাহলে বেশি মূল্য দিয়ে পণ্য কিনলে তার অন্যদিকে জীবনযাপনে ব্যয় নির্বাহ করতে কষ্ট হবে। এই জন্য আয় যেহেতু সীমিত, পণ্য সামগ্রী বা ক্রয় মূল্য যাতে একটা নির্দিষ্ট সীমায় থাকে, সেজন্য তিনি মূলত এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আরোপ করেছিলেন। এখন আমরা একটু দেখে নেই যে আলাউদ্দিন খিলজির যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা ছিল সমসাময়িক ইতিহাসে একটি অভূতপূর্ব একটি পদক্ষেপ এবং একটি সাফল্যমণ্ডিত একটি পদক্ষেপ। এর জন্য ঐতিহাসিকরা তাকে বলছেন, ওই বিশেষ করে ঐতিহাসিক লেন পুল, তিনি আলাউদ্দিন খিলজিকে বলেছিলেন যে এ গ্রেট পলিটিক্যাল ইকোনমিস্ট। কি বলেছেন? এ গ্রেট পলিটিক্যাল ইকোনমিস্ট, অর্থাৎ একজন কি ছিল? মহান রাজনৈতিক অর্থনীতিবিদ। অর্থাৎ তিনি রাজা, সুলতান ছিলেন, শাসক ছিলেন, রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত তার যাবতীয় জ্ঞান ছিল। এর পাশাপাশি অর্থনীতিকে যে সুন্দরভাবে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, সেই ব্যাপারে সম্যক বা পর্যাপ্ত জ্ঞান ছিল সুলতান আলাউদ্দিন খিলজির। এই জন্য ঐতিহাসিক লেন পুল তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থায় তিনি এতটাই অভিভূত হয়েছিলেন, যে এতটাই তিনি হয়েছিলেন যে আপ্লুত হয়েছিলেন, যে এটাকে এপ্রিসিয়েট করতে গিয়ে লেন পুল আলাউদ্দিন খিলজিকে বলছেন কি এ গ্রেট পলিটিক্যাল ইকোনমিস্ট, অর্থাৎ একজন মহান রাজনৈতিক অর্থনীতিবিদ তাকে আখ্যা দিয়েছিলেন। অর্থাৎ রাজনীতিবিদ হলো অর্থনীতির কোন সেক্টরে কাজ করতে হবে, মূল্য কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করলে এটা সুফল জনগণ কিভাবে ভোগ করবে, কতটুকু ভোগ করবে, এই বিষয়টা তিনি খুব ভালোভাবে রিয়েলাইজ করতে সক্ষম হয়েছিলেন। যদি না পারতেন তাহলে এই ব্যবস্থা তিনি গ্রহণ করতে যেতেন না। যেহেতু এটা গ্রহণ করেছিলেন, অতএব এটা ছিল তার একটা সফল পদক্ষেপ।
তো এখন আমরা একটু দেখে নিচ্ছি যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা যে তিনি করেছিলেন সেটার কারণটা কি ছিল। প্রথমে হচ্ছে কি স্বল্প বেতনের সেনাবাহিনী পোষণ। প্রথম কারণটা ছিল কি স্বল্প বেতনে সেনাবাহিনী পোষণ, অর্থাৎ তার মূল্য নিয়ন্ত্রণের মূল লক্ষ্য ছিল যে মধ্যযুগীয় ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা শাসকই ছিলেন কি সবসময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল। আর যুদ্ধ করতে গেলে তাকে কি দরকার ছিল, তাকে সেনাবাহিনীর দরকার ছিল। যার সৈন্যবাহিনী যত বেশি ছিল, যার সৈন্যবাহিনী যত দক্ষ ছিল, মধ্যযুগীয় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে যুদ্ধ অভিযান পরিচালনার ক্ষেত্রে তার সফলতার হার ছিল তত বেশি। আলাউদ্দিন খলজি 20 বছরে তিনি শুধু মূল্য নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেননি। উত্তর ভারত, দক্ষিণ ভারত, মঙ্গলদের বিরুদ্ধে অভিযান, উত্তর পশ্চিম সীমান্ত থেকে শুরু করে তিনি ব্যাপক অঞ্চলে তিনি তার অভিযান পরিচালনা করেছিলেন। এই জন্য বলা হয়ে থাকে যে আলাউদ্দিন খলজি সম্ভবত ছিলেন প্রথম সুলতান যিনি সমুদ্র হিমাচল পর্যন্ত তার অভিযান পরিচালনা করেছেন। অর্থাৎ হিমালয় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত গোটা অঞ্চলে তিনি তার অভিযান পরিচালনা করেছিলেন। আর এজন্য তার দরকার ছিল কি একটা নিয়মিত বেতনভোগী সৈন্যবাহিনী। তাহলে এই বেতনভোগী সৈন্যবাহিনীকে যদি তাকে লালন করতে হয়, তাদেরকে নগদ বেতন সবসময় দিতে হয়েছে, যুদ্ধকালীন সময়ও যুদ্ধ ছাড়াও তাকে দিতে হয়েছে। কারণ বেতন যদি না দেয় তাহলে সৈন্যবাহিনীর ভিতরে কর্মস্পৃহা বা কাজের প্রতি যে তাদের যে একটা আকর্ষণ, উদ্দীপনা, এটা ভাটা পড়বে। এই জন্য তাদেরকে সবসময় উদ্দীপ্ত রাখার জন্য নিয়মিত বেতন দিতে হবে। এই বেতন তিনি কোথায় পাবেন? রাজকোষাগার থেকে দেবেন, রাজস্ব ব্যবস্থার মাধ্যমে যে রাজস্ব আদায় করবেন সেখান থেকে দেবেন। কিন্তু বিষয় হচ্ছে যে সেনাবাহিনীকে তিনি সৈন্যকে তিনি 10,000 তিনি জিতল, ওই সময় মুদ্রার নাম ছিল জিতল, এই 10,000 জিতল তিনি বেতন দিবেন। তাকে ওই খরচ, ওই 10,000-এর ভিতর তার ব্যক্তিগত খরচ সীমিত রাখার জন্য তাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। এখন দেখা গেল যে সেনাবাহিনীকে তিনি একজন সৈন্যকে 10,000 জিতল তিনি বেতন দিচ্ছেন। বাজারে যদি মূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন, তার এই খাবার দাবার বাবদ তার খরচ হয়ে যাবে 8,000 জিতল, বাকি 2,000 টাকা দিয়ে তার পক্ষে চলা সম্ভব না। অতএব কি হবে, সৈন্যবাহিনী বা সৈন্যরা বেশি বেতনের জন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য আলাউদ্দিন খলজি কি করলেন, বাজারের পণ্য মূল্য বা মূল্য যে তালিকা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করলেন। যেমন আলাউদ্দিন খলজি তিনি যে কথাটা বলেছিলেন, যে বারানি উল্লেখ করেছেন এইভাবে যে সুলতান আলাউদ্দিন খলজি তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বা মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি এভাবে বলেছিলেন যে আলাউদ্দিন খলজি, আমি যদি বিপুল পরিমাণ অর্থ সামরিক বাহিনীর বেতন হিসেবে বরাদ্দ করি এবং ওই হারে যদি তাদেরকে বেতন দিতে থাকি, তাহলে আমার রাজকোষ যদি পরিপূর্ণ থাকে তাহলে 5 বছরের মধ্যে তা শূন্য হয়ে যাবে। অর্থাৎ তিনি সৈন্যকে বেতন দিবেন এবং ওই কমিটমেন্ট অনুযায়ী যদি তিনি নিয়মিত বেতন দিয়ে থাকেন, রাজকোষ পূর্ণ থাকলেও একটা সময় দেখা যাবে রাজকোষ শূন্য হয়ে যাবে। অতএব যদি রাজকোষ শূন্য হয়ে যায়, কেন শূন্য হয়ে যাবে, ওই যে যদি দ্রব্যমূল্যে তাকে যদি ভর্তুকি দিতে হয় বা অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি দিতে হয়, তার অর্থ অপচয় অনেক বেশি হয়ে যাবে, ব্যয় অনেক বেশি হয়ে যাবে। তো এই জন্য তাকে কি করতে হবে, যে সৈন্য বা সেনাবাহিনীর জন্য যে বরাদ্দ অর্থ তিনি রাখবেন, সেই অর্থের মাঝেই যাতে সৈন্যবাহিনীকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাদেরকে সন্তুষ্ট করতে পারেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারেন। সেজন্য তাকে কি করতে হবে, সৈন্যরা তাদের আনুষঙ্গিক ব্যয়টা কোন কোন সেক্টরে করবেন সেই সেক্টরগুলিকে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ ওখানে যদি তাকে সৈন্যকে তার বেতন থেকে বেশি পরিমাণ সাবসিডি বা ঘাটতি দিতে হয়, তাহলে সে কি হয়ে যাবে, যে তার অন্য খাতে তার বাজেটে ঘাটতি দেখা দেবে। এই জন্য তিনি এই জিনিসটা করছিলেন। তো কোনো ঐতিহাসিক এই কথাই বলেছিলেন যে বিশাল সৈন্যবাহিনীর সন্তুষ্টির কথা ভেবে অল্প বেতনে বা প্রতিশ্রুত বেতনের মধ্যে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য যে কিভাবে রাখা যায়, এই চিন্তাটা করতে গিয়ে মূলত আলাউদ্দিন খলজি কি করেছিলেন, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে তিনি কার্যকর করেছিলেন। নির্ধারিত তিনি বলেছেন এইভাবে যে নির্ধারিত বেতনে জীবন ধারণ করা
সম্ভব যদি না হয় সেক্ষেত্রে সুলতানকে আবার বেতন বৃদ্ধি করতে হবে। ওই যে তাহলে যদি মূল্য নিয়ন্ত্রণ করা যায়, সৈন্যরা যদি তার নির্দিষ্ট বেতনে যদি তারা জীবিকা নির্বাহ করতে পারে, মাসের খরচ নির্বাহ করতে পারে বা দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে পারে, তাহলে তারা বাড়তি বেতন সুলতানের কাছে দাবি করবে না। তাহলে এই জন্যই সুলতান নিজে সৈন্যবাহিনীকে সন্তুষ্ট রাখার জন্য বা বাড়তি বেতনের যে একটা দাবি, এই দাবি বা চাপ থেকে সুলতান নিজেকে মুক্ত রাখার জন্য তিনি মূলত মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে কার্যকর করতে উৎসাহী হয়েছিলেন। দ্বিতীয় যে জিনিসটা ছিল যে মুদ্রাস্ফীতি রোধ। মুদ্রাস্ফীতি রোধ ঐতিহাসিকরা বলেছেন এইভাবে যে আলাউদ্দিন খলজি যখন দাক্ষিণাত্য বিজয় করেন তখন দাক্ষিণাত্য থেকে তিনি প্রচুর ধন সম্পত্তি তার নিজ রাজ্যে নিয়ে আসছেন। তো স্বাভাবিকভাবে আগে যে পরিমাণ ধন সম্পত্তি ছিল, দাক্ষিণাত্য অভিযানের ফলে যখন আরও বেশি ধন সম্পত্তি তার সাম্রাজ্যে বেড়ে গেল, মানুষের সম্পদের পরিমাণ বেড়ে গেল, তখন দেখা গেল যে মানুষ তার আরাম আয়েসের জন্য তিনি কি করলো, আগে যে জিনিস 500 টাকায় কিনলো সেটা এখন 1000 টাকায় কেনার জন্য উৎসাহী হয়ে গেল। তো এইভাবে করে আগের তুলনায় অর্থের মূল্যটা অনেকটা কি হয়, বৃদ্ধি পেয়ে কমে যায়, অর্থের মূল্য কমে যায়, অর্থাৎ বেশি খরচ করে। তো এইটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। তো এই জিনিসটা থেকে যে দাক্ষিণাত্য থেকে বিপুল পরিমাণে ধন সম্পত্তি নিজ সাম্রাজ্যে আসার ফলে তার রাজ্যে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল, এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কী করেছিলেন, যে তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছিলেন। কেন? এক্সাম্পল, আগে যে পণ্যটা তিনি 200 টাকায় কিনতেন, মানুষের টাকা থাকলে এখন সে 300 টাকায় বিক্রি করবে, বা দোকানদার মনে করবে যে ওর হাতে টাকা আছে, এখন দাম বাড়াইলে সে কিনতে পারবে, আমার লাভও হবে। তো এই ধরনের মানসিকতা যাতে না আসে সেই জন্য, অর্থাৎ মুদ্রাস্ফীতি রোধ করার জন্য আলাউদ্দিন খলজি কী করেছিলেন, যে তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে তিনি কার্যকর করতে উৎসাহী হয়েছিলেন। আরেকটা জিনিস ছিল জনকল্যাণের জন্য। 3 নম্বর কারণটা হচ্ছে কি, জনকল্যাণের জন্য। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের আরেকটা বড় কারণ ছিল জনকল্যাণ। বিশেষ করে নাসিরউদ্দিন চিরাগ নামক একজন লিখেছেন, যে উনি একজন সুফি ছিলেন বা একজন লেখক ছিলেন, আলাউদ্দিন খলজির সমসাময়িক নাসিরউদ্দিন চিরাগ। তিনি বলছেন যে আলাউদ্দিন মনে করতেন, অর্থাৎ সুলতান মনে করতেন, জনসাধারণের কল্যাণ করাই রাজার কর্তব্য। অর্থাৎ যে তিনি আলাউদ্দিন চিরাগ এই কথা বলছেন যে তিনি যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা করছেন, এটার পিছনে উদ্দেশ্য ছিল জনকল্যাণ। কারণ জনগণ জিনিসপত্রের দাম বেড়ে গেলে তাদের দুর্ভোগের সৃষ্টি হবে, এই দুর্ভোগ যাতে জনগণকে পোহাতে না হয় সেজন্য সুলতান কি করলেন, দ্রব্যমূল্য নির্দিষ্ট করে দিলেন, যাতে জনগণ ওই নির্দিষ্ট সামর্থ্যের ভিতরে নির্দিষ্ট মূল্য পণ্য ক্রয় করতে পারে এবং সুখে শান্তিতে থাকতে পারে। এই ব্যাখ্যাটা পাওয়া যায় আলাউদ্দিন চিরাগ নামক একজন লেখকের বক্তব্য থেকে। আবার ফতোয়া ই জাহানদরি নামক এক গ্রন্থে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বলেছেন এভাবে, যে তিনি আলাউদ্দিনকে এই মর্মে পরামর্শ দেন, অর্থাৎ বারানি ফতোয়া ই জাহানদরি গ্রন্থের মাধ্যমে আলাউদ্দিন খলজিকে এই পরামর্শ দিয়েছিলেন যে জনসাধারণের কল্যাণের জন্য বাজার দর নিয়ন্ত্রণ করা উচিত, এবং তা উৎপাদন, এই বাজার দর কত হবে, ওই পণ্যের উৎপাদন খরচ কি, মানুষের আয় কত, এটার সাথে সঙ্গতি রেখে যাতে বাজার দর নিয়ন্ত্রণ করা হয়। তো এই যে নাসিরউদ্দিন চিরাগ বা আমরা বারানির যে ফতোয়া-ই জাহানদরি গ্রন্থের যে বয়ান বা তথ্য, তা থেকে বুঝতে পারি যে তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা করেছিলেন জনগণের দুর্দশা যাতে লাঘব হয় সেই চিন্তা থেকে তিনি এই ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন। তাহলে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণের মূল লক্ষ্য ছিল অল্প বেতনে সৈন্যবাহিনীকে প্রতিপালন করে যাতে তারা সন্তুষ্ট থাকে সেই ব্যবস্থা করা। দ্বিতীয় কারণটা হচ্ছিল কি, দ্বিতীয় কারণটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি রোধ, এবং তৃতীয় কারণটা ছিল জনকল্যাণের জন্য বা জনগণের যাতে সন্তুষ্ট থাকে সেইটা নিশ্চিত করার জন্য তিনি এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করেছিলেন। একটা তথ্যে দেখা যাচ্ছে যে ওই সময়ে গম প্রতিমন ছিল কত, 7.5 জিতল, 7.5 জিতল। হ্যাঁ, একইভাবে আমরা যেটা দেখব যে জব ছোলা, হ্যাঁ, এরকম বেশ কিছু আইটেম ছিল। তারপর যেটা ছিল যে ধান, হ্যাঁ, তারপর ছিল
চিনি। তো এরকম অনেক আইটেম ছিল যেগুলিকে তিনি দর বেঁধে দিয়েছিলেন যে জব এগুলি প্রতি মন, ইউনিট প্রতি মন। হ্যাঁ, এই প্রতি মনের দাম কত ছিল? দাম ছিল যেমন এটার দাম ছিল 4 জিতল, 4 জিতল। তারপর ছোলা যেটা ছিল সেটা ছিল 5 জিতল, 5 জিতল। তারপর ধান এটা প্রতি মন ছিল 5 জিতল। তাই এভাবে করে। তারপর চিনি যেটা ছিল, এই চিনি প্রতি শের ছিল 1.5 জিতল। হ্যাঁ, 1.5 জিতল প্রতি শের, মন না, প্রতি শের। তাহলে এই যে জিনিসটা আসলে মূল বিষয়টা হচ্ছে মূল্য তালিকা নিয়ন্ত্রণের জন্য তিনি একটি চার্ট করে দিয়েছিলেন যে কোন পণ্যের মূল্য মন প্রতি, শের প্রতি কত করে হবে, এটা তিনি নির্দিষ্ট করে তিনি দিয়েছিলেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এটা আমরা এক্সাম্পল আরও এরকম সকল পণ্যের দাম তিনি দিয়েছিলেন যে কোনটার দাম কত হবে সেগুলি তিনি উল্লেখ করে টাঙিয়ে দিয়েছিলেন। তিনি ডিক্লারেশন দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে দাম এত, এর চেয়ে বেশি এই ইউনিটের দাম রাখা যাবে না। তো এই যে জিনিসটা, এটা মনে হচ্ছে যে বাস্তবায়ন কিভাবে সম্ভব বা এটা কিভাবে কার্যকর করা সম্ভব। তো আলাউদ্দিন খলজি যেহেতু বিচক্ষণ শাসক ছিলেন, যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা যাতে যথাযথভাবে বাস্তবায়িত হয়, কার্যকর হয়, সেজন্য তিনি কি করেছিলেন, বেশ কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। প্রথমে যে জিনিসটা করেছিলেন যে সরবরাহ ব্যবস্থা নিশ্চিত, অর্থাৎ আমরা দেখি বর্তমানে পেঁয়াজের দাম বাড়লে সরকারের শীর্ষ পর্যায় থেকে তারা গলদঘর্ম হয়ে যায়, কিভাবে নিয়ন্ত্রণ করবে, নির্দেশনা দিচ্ছে, তারা মোবাইল কোর্ট পরিচালনা করতেছে, কিন্তু এত সংখ্যক ব্যবসায়ী তাদেরকে যথাযথভাবে বা তাদের যে কি বলে অসাধু যে চিন্তা, তার সাথে সরকার পেরে উঠছে না। তো কিছু কিছু হয়তো তারা জরিমানা করছে, কিন্তু তাতে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। কিন্তু আলাউদ্দিন খলজি ওই সময়ে তিনি তার এই মূল্য নিয়ন্ত্রণের তালিকা করে চুপ থাকেন না, বরং সেটা কিভাবে বাস্তবায়িত হবে সেই পথ তিনি বাতলে দিয়েছিলেন। প্রথমে যে জিনিসটা ছিল যে 1 নম্বরে নিয়ন্ত্রণের জন্য বাজার ব্যবস্থা কিভাবে নিয়ন্ত্রিত হবে, সেজন্য তিনি সরবরাহ ব্যবস্থা এটাকে নিয়ন্ত্রণ করেছিলেন, সরবরাহ ব্যবস্থা। এখন দাম যে তিনি বেঁধে দিয়েছিলেন, বাজারে পণ্য নাই, শুধু দাম আটকে দিয়েছেন। আগে বাজারে দেখা গেছে একটা জিনিস সব দোকানে ছিল, এখন মার্কেটে ওই জিনিসটা আসতেছে না। তাহলে আগের দামে কিভাবে সম্ভব, নিয়ন্ত্রণ করা যাবে? যাবে না। এই জন্য আলাউদ্দিন খলজি কী করলেন যে দিল্লি ও তার আশেপাশের অনেক শস্যাগার তিনি স্থাপন করেন, অর্থাৎ বাজারে যাতে পণ্য ঠিকমতো পৌঁছে এবং সরবরাহ হয়, সেজন্য তারা সুলতানের পক্ষ থেকে বা সরকারিভাবে উদ্যোগ নেওয়া হলো। এই জন্য দিল্লি এবং তার আশেপাশে কি করা হলো, অনেক শস্যাগার স্থাপন করা হলো এবং প্রয়োজনীয় শস্য সরকার নিজ অর্থে কিনে সেই শস্যাগারে তিনি জমা করলেন, যাতে সরকার, যেমন তোমরা দেখো টিসিবির তারা কি করে পেঁয়াজ বিক্রি করে, অল্প দামে চাল, ডাল, তেল এগুলি ট্রাকে করে বিক্রি করে। সরকার প্রতি বছর ধান উঠলে ধান কিনে রাখে, পাট কিনে রাখে, কেন? যাতে আপৎকালীন সময়ে সরকার এগুলি জনগণকে কম দামে দিতে পারে। তো সুলতান আলাউদ্দিন খলজি সেই কাজটাই করেছিলেন যে নিজের শস্যাগার স্থাপন করছেন, নিজের কোষাগারের টাকা থেকে কিনে ওখানে মজুদ রাখতেন। বাজারে যখন ক্রাইসিস দেখা যেত তিনি ওই নির্দিষ্ট দামে বাজারে দিতেন এবং ওই দোকানিরা বা ব্যবসায়ীরা ওই নির্দিষ্ট পরিমাণের বেশি দামে তারা এটা বিক্রি করতে পারতো না, নির্দিষ্ট দামেই তাদেরকে বিক্রি করতে হতো। এবং তিনি ঘোষণা দিতেন যে আমরা এই দামে বিক্রি করব, ব্যবসায়ীদের কাছে ব্যবসায়ীরা এর চেয়ে বেশি দাম রাখলে তাদের কঠোর শাস্তি পেতে হবে। তাদের আদেশ অনুযায়ী, সরকারি আদেশ অনুযায়ী কোনো ব্যবসায়ী 10 মনের বেশি শস্য একসাথে মজুত করতে পারতো না। যে টাকা আছে আমি 100 মন কিনে রাখবো সেটা পারবো না, 10 মনের বেশি কাউকে রাখতে তিনি দেননি। অর্থাৎ সরকারি ব্যবস্থাপনায় বাজারে যাতে পণ্য আসে সেটা সুন্দরভাবে যাতে সরবরাহ নিশ্চিত হয় সেই ব্যবস্থা আলাউদ্দিন খলজি গ্রহণ করেছিলেন। 2 নম্বরে যেটা ছিল পণ্য পরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহন ব্যবস্থা। তোমরা দেখো উত্তরবঙ্গ থেকে ঢাকায় একটা পণ্য আসতে তার ট্রাক ভাড়া থেকে শুরু করে খাজনা টাজনা অনেক কিছু খরচ আছে। আবার যদি কোথাও ফেরি থাকে, ফেরির জন্য খরচ বেড়ে যায়। তো আলাউদ্দিন খলজি সেই কাজটা করেছিলেন যে পণ্য যাতে সহজে বাজারে আসতে পারে সেজন্য তিনি কি করছেন যে সহজ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি সুলতান সাধারণ যারা ব্যবসায়ী ছিল বা সরবরাহকারী ছিল, যারা পরিবহন করে আনতো, এই সরবরাহকারীদের একটা তালিকা করেন এবং তাদেরকে পরিবহনের সকল সুযোগ সুবিধা দেন। ওই তালিকাভুক্ত যারা ব্যবসায়ী ছিল, যারা পণ্য পরিবহন করতো, উত্তরবঙ্গ থেকে কিনে ঢাকায় আনতো, দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় নিত বা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আনতো, কারা এই ধরনের সরবরাহ করে তাদের তালিকা করতেন এবং কিভাবে মানে তোমার
পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য কি কি সুযোগ সুবিধা দরকার ওই তালিকাভুক্ত সরবরাহকারীদেরকে তিনি সেটা নিশ্চিত করেছিলেন, যাতে তাদের কোনো কষ্ট না হয়। তারপর যেটা ছিল পণ্যের বন্টন, 3 নম্বর ছিল কি পণ্যের বন্টন। পণ্যের বন্টনটা দুর্ভিক্ষ, মহামারী বা অন্যান্য আপৎকালীন সময়ে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য সুলতান পণ্যের বন্টন নীতি নির্ধারণ করে দেন। কেউ যদি সেই বন্টন নীতি অনুযায়ী কেউ নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি শস্য ক্রয় করতে পারত না। একজন সফল শাসক হিসেবে পণ্যের বরাদ্দ, যেমন টিসিবিতে দেখবা যে একজনে পেঁয়াজ কিনবে 1 কেজির বেশি পাবে না, বা তেল কিনলে 5 লিটারের বেশি পাবে না, চিনি 2 কেজির বেশি পাবে না, আটা 5 কেজির বেশি পাবে না। এটা বন্টন করে আলাউদ্দিন খলজি দিয়ে দিয়েছিলেন এই জন্য যাতে আপৎকালীন সময়ে এই নির্দিষ্ট সীমার চেয়ে বেশি কেউ কিনে যাতে মজুদ না করে। একজনে যদি 5 কেজি জায়গায় 25 কেজি কিনে রাখে, তার মানে 4 জন এটা সে ঘাটতি তৈরি করলো। তো এই ঘাটতি যাতে তৈরি না হয় সেজন্য আলাউদ্দিন খলজি কী করলেন, তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য পণ্যের বন্টন নীতি তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। তারপর হচ্ছে কি তদারকি ব্যবস্থা, 4 নম্বর হচ্ছে তদারকি ব্যবস্থা। যা কিছুই করা হয় না কেন সেটার যদি সুপারভিশন বা মনিটরিং বা তদারকি না থাকে তাহলে কোনোটাই হবে না। সে আইন করে দিল, সব কিছু করে দিল, কাজ ঠিকমতো হচ্ছে কিনা এটা যদি দেখার লোক না থাকে তাইলে কিন্তু এই কোনো সিস্টেম বা আদর্শ কোনোটাই কার্যকরী হবে না। তা আলাউদ্দিন খলজি কী করলেন যে শাহানা ই মন্ডি এবং দিওয়ানি রিয়াসত নামক 2 জন কর্মচারী নিয়োগ দেন এবং তাদেরকে কাজে সহযোগিতা করার জন্য ছোট ছোট আরও অনেক কর্মচারী নিয়োগ দেন। তাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণের জন্য যে তালিকা করেছেন, সরবরাহের জন্য যে ব্যবস্থা করেছেন, পণ্য মজুদের যে পরিমাণ নির্ধারণ করেছেন, সরবরাহকারীদের যে তালিকা তৈরি করেছেন, এর বাইরে ব্যতিক্রম কিছু হচ্ছে কিনা বা অন্যায় কিছু হচ্ছে কিনা এগুলি তদারকি করার জন্য শাহানা ই মন্ডি এবং দেওয়ানি রিয়াসত নামক কর্মচারীদেরকে দায়িত্ব দেন, যাতে তারা যদি দেখতেন কোথাও অব্যবস্থাপনা হচ্ছে তাইলে সুলতানের ঘোষিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতো। তো এই হচ্ছে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি, কেন করেছিলেন এবং এটা বাস্তবায়নে কি কি পদক্ষেপ করেছিলেন এইটা। এখন আমরা দেখব দিন শেষে গিয়ে তিনি একটি পদক্ষেপ নিলেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের জন্য। তিনি আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এত কিছু করার পরে এটার ফলাফলটা কি হয়েছিল বা আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলাফল কি সেটা আমরা দেখব। প্রথমে দেখব যে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবে অর্থে অত্যন্ত সাফল্যমণ্ডিত হয়েছিল। ঐতিহাসিক বারানি বলেছিলেন এইভাবে যে বাজারে শস্যের অপরিবর্তিত মূল্য তখনকার দিনের অন্যতম একটা বিস্ময়কর ব্যবস্থা ছিল। ওই সময়ে পণ্যের মূল্য অপরিবর্তিত থাকবে বাজারে, এটা ছিল একটা বিস্ময়কর ব্যাপার। তা আলাউদ্দিন খলজি সেটাকেই সাফল্যমণ্ডিত করে বিস্ময়ের যে বিষয়টা এটাকে আরও বেশি কি করেছিলেন, মানুষের কাছে বিস্ময়কর করে তুলেছিলেন। তো আমরা দেখব যে সাফল্য কেন হয়েছিল, এটা যে সফল হয়েছিল কেন হয়েছিল। প্রথমে আমরা যেই দেখব যে তিনি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা যে কার্যকর করেছিলেন এবং বাস্তবায়নের যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, এটার জন্য আলাউদ্দিন খলজি যাতে কঠোরভাবে এটা বলবৎ হয় সেজন্য তিনি কি করেছিলেন যে বিধি ব্যবস্থা লঙ্ঘনের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ঘোষণা করেন। অর্থাৎ শাস্তির ব্যবস্থা কেন সফল হয়েছিল, যে কেউ অন্যায় করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। এই জন্য শাস্তির ভয়ে অনেকে এই আলাউদ্দিন খলজির নির্দেশনা অমান্য করার সাহস পাননি, যে কারণে তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সফল হয়েছিল। 2 নম্বরে যেটা ছিল যে সুলতানের ব্যক্তিগতভাবে তদারকি। সুলতানের ব্যক্তিগত তদারকি অর্থাৎ তিনি ঘোষণা করে তিনি থেমে যাননি, তিনি নিজে উদ্যোগী হয়ে এটা তদারক করার ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ তিনি যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে তিনি ঘোষণা করেছিলেন, এটার জন্য যে পদক্ষেপ করেছিলেন এবং এটার জন্য যে তিনি তদারকির জন্য যে কর্মচারী নিয়োগ করেছিলেন তারা ঠিকমতো তদারকি করছে কিনা সেটাও তিনি ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করতেন বা তিনি মাঝে মাঝে খোঁজ খবর নিতেন। এই জন্য তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সফল হয়েছিল, এটা ব্যর্থ হয়নি। 3 নম্বর যেটা ছিল যে সুলতানের শাস্তির ভয়ে বাজারে কর্মচারীরা সততা ও আন্তরিকতার সাথে কর্তব্য পালন করেন। অর্থাৎ কর্মচারীদের সততা বা ব্যবসায়ীদের সততা
ব্যবসায়ীরা সত্য ছিলেন বলে শাস্তির বই হোক আর যে কোনো কারণেই হোক ব্যবসায়ীরা তারা সৎ থেকে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সফল করেছিলেন। এই জন্য বলা হয়ে থাকে যে জনগণ বা ব্যবসায়ীদের সাহায্য বা সহযোগিতা বা সমর্থনও আলাউদ্দিন খলজি পেয়েছিলেন, যেখানে তার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা তিনি সফল করতে সক্ষম হয়েছিলেন। 4 নম্বরে যে জিনিসটা ছিল, এই নীতির সাফল্যের পশ্চাতে সুলতানের সুপরিকল্পিত ব্যবস্থা কার্যকর ছিল, অর্থাৎ সুলতানের সুপরিকল্পিত ব্যবস্থা। তো যাই হোক, আমরা যেটা দেখব যে সুপরিকল্পিত ব্যবস্থা কি, ওই যে বললাম যে সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, পণ্য পরিবহন ব্যবস্থায় সুযোগ সুবিধা দিতে হবে, বা পণ্যের বন্টন যে নীতি সেটা ঘোষণা করতে হবে। এই যে আনুষঙ্গিক পদক্ষেপগুলি যদি তিনি ঘোষণা না করতেন, শুধু মূল্য নিয়ন্ত্রণ বা তালিকা টানিয়ে দিতেন, তাহলে এই ব্যবস্থা কার্যকর হতো না। এই জন্য বলা হচ্ছে যে সুলতানের সুপরিকল্পিত ব্যবস্থা, অর্থাৎ একটি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকর করার জন্য যে পরিকল্পনার দরকার, তার পরিকল্পনাটি ছিল যথাযথ, যে কারণে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা সফল হয়েছিল। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই আলোচনার বিষয় আমরা যেটা দেখব যে সুলতান আলাউদ্দিন খলজির ব্যক্তিগত পরিচয়, সিংহাসন লাভ, তার রাজস্ব নীতি ঘোষণা, মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি জন্য করেছিলেন, সেনাবাহিনীর সন্তুষ্টি, জনগণের কল্যাণ, মুদ্রাস্ফীতি রোধের জন্য। এরপর এটাকে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরের পদ্ধতিসমূহ বা পদক্ষেপসমূহ কী কী ছিল সেটা তিনি গ্রহণ করেছেন এবং কেন সফল হয়েছিল। এই যে শাস্তির ব্যবস্থা, সুলতানের ব্যক্তিগত তদারকি, সুলতানের সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ, ব্যবসায়ীদের সততা ইত্যাদি কারণে এই ব্যবস্থাটি সফল হয়েছিল। তো এই বিষয়গুলি তোমরা আলোচনা করবো। তো একজন মহান শাসক হিসেবে বা মধ্যযুগে একজন সফল শাসক হিসেবে আলাউদ্দিন খলজি 1396 থেকে 1296 থেকে 1316 সাল পর্যন্ত প্রায় 20 বছর সাফল্যের সঙ্গে দৃঢ়তার সাথে তিনি তার শাসনকার্য পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু কোনো জিনিসই চিরস্থায়ী নয়, অবিনশ্বর নয়। আলাউদ্দিন খলজি যেমন তার চাচাকে হত্যা করে ক্ষমতা এসেছিলেন, একটা সময় যখন আলাউদ্দিন খলজির বয়স বেড়ে যায়, তিনিও শারীরিকভাবে যখন অক্ষম হয়ে যান, তখন দেখা গেছে যে তার জায়গা দখল করার জন্য এক নতুন নায়কের আবির্ভাব ঘটে। কে? তিনি ছিল মালিক কাফুর। এই কাফুর পরবর্তীতে দেখা গেছে যে তিনি আলাউদ্দিন খলজির অসুস্থতার সুযোগে তিনি রাজ দরবারে একটা গ্রুপ তৈরি করে ফেলেছিলেন। যদিও আলাউদ্দিন খলজিকে কাফুর হত্যা করেননি, স্বাভাবিকভাবে আলাউদ্দিন খলজির মৃত্যু হয়েছিল, তারপরও দেখা গেছে যে তার জীবনে যখন শেষ প্রান্তে এসে আলাউদ্দিন খলজি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, তখন তিনি এই মালিক কাফুর বা অন্যদের কাছ থেকে যথাযথ সাহায্য বা সহায়তা তিনি লাভ করেননি। তো অনেকটা অসহায় অবস্থার মধ্যে থেকে শেষ পর্যন্ত 1316 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি আলাউদ্দিন খলজি মৃত্যুমুখে পতিত হন। এবং এভাবে একজন সফল এবং মহান রাজনীতিবিদের তার যে শাসনকাল বা রাজত্বকাল সেটার পরিসমাপ্তি ঘটে। তো যাই হোক, তোমরা এই আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটি ভালো করে পড়বা, তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার বলতে কি বুঝো, এটা যেমন 4 নম্বরে আসতে পারে, একইভাবে আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আলোচনা করো। এটা আলোচনা করো বলতে গেলে এখানে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কেন করেছিলেন, পদক্ষেপ কি কি ছিল, সাফল্যের কারণ কি কি ছিল, হ্যাঁ, এই সকল বিষয়গুলি আমাদেরকে তখন লিখতে হবে। তো আশা করি তোমরা সবাই বাসায় বসে এই বিষয়টা নিয়ে তোমরা পড়াশোনা করবে, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং পরবর্তী আবার আমরা অন্য একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।